আয়তাকার কাঁচ ফলকে আলোকরশ্মির চ্যুতি এর আগে আমরা চ্যুতি নির্ণয় করেছি। সেখানে আমাদের আলোর প্রতিসরণের যে চ্যুতি ছিল সেই প্রতিসরণের চ্যুতি সমান ছিল I - R। এবার দেখো আমরা আস্তে আস্তে কিন্তু দু একটি করে ভিডিও পোস্ট করে করে আমাদের কিন্তু আলোর চ্যাপ্টারটি অনেক দূর পর্যন্তই পড়া হলো। তাই তোমরা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু যে ভিডিওটাই দেখবে সেটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সেখানে যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, অথবা আমাকে ফোন করতেও পারো, ফোন করেও তোমাদের উত্তর আমি দিয়ে দেব। তো এখন যেটা পড়ছি সেটা হচ্ছে আয়তাকার কাঁচ ফলকে আলোকরশ্মির চ্যুতি। এবার আয়তাকার কাঁচ ফলক মানে মনে করো এটা একটা আয়তাকার কাঁচ ফলক, এটা মাটির তৈরি, কিন্তু আমি মনে করছি যে এটা যদি আয়তাকার কাঁচ ফলক, যেহেতু আয়তাকার তাহলে এটা যদি কাঁচ হতো, কাঁচের তৈরি হতো, তাহলে এই রকম দেখতে হচ্ছে আয়তাকার কাঁচ ফলক। এবার কি হবে, একটি আলোকরশ্মি এখানে এসে পড়বে, এই পৃষ্ঠে এসে পড়বে, এই পৃষ্ঠে পড়ার পর সেই আলোকরশ্মিটা এই ভিতর দিয়ে যাবে, ভিতর দিয়ে যাওয়ার পর এই যে নিচের পৃষ্ঠটা দিয়ে আলোকরশ্মিটা কী হবে, বেরিয়ে যাবে। এবার সেই ঘটনাটা বা সেই যে আয়তাকার কাঁচ ফলকে আলোকরশ্মির প্রতিসরণ হবে সেটা কিন্তু আমি এখানে ছবি এঁকে দেখিয়েছি। এখানে দেখো এই যে এইটা আঁকা আছে, এটা হচ্ছে একটি আয়তাকার কাঁচ ফলক, এই যে কালো অক্ষরে আঁকা আছে এটি একটি আয়তাকার কাঁচ ফলক। এবার এটা যদি আয়তাকার কাঁচ ফলক হয় তাহলে দেখো একটি আলোকরশ্মি, এই যে এ থেকে একটি আলোকরশ্মি বি বিন্দুতে এসে এই কাঁচে এসে পড়লো, এটা কিন্তু কাঁচের তৈরি, তাহলে এটা হলো কাঁচ ফলক, কাঁচ ফলক। তাহলে এই কাঁচ ফলকে আলোকরশ্মি এসে পড়লো। এবার দেখো বায়ুর থেকে যেহেতু কাছে আসছে, বায়ুটা লঘু মাধ্যম আর কাঁচটা ঘন মাধ্যম, সুতরাং আলোকরশ্মি অবিলম্বের কাছে চলে আসবে, অবিলম্বের কাছে এসছে। এবার বি বিন্দু থেকে আলোকরশ্মি কাঁচ ফলকের ভিতরে ভিতরে সি বিন্দুতে গেল। যখন সি বিন্দুতে গেল দেখো এখানে গিয়ে আলোকরশ্মি এবার এই কাঁচ থেকে আবার কোথায় বেরিয়ে চলে যাবে, দেখো বায়ুতে বেরিয়ে চলে যাবে। উপরে বায়ু, মাঝে কাঁচ, আবার কাঁচ থেকে কোথায় যাবে, বায়ুতে। তাহলে এখন এখান থেকে যখন বায়ু মাধ্যমে যাবে, কাঁচ থেকে বায়ু, তা বায়ু মাধ্যম হচ্ছে লঘু মাধ্যম, লঘু মাধ্যমের জন্য এখানে আলোকরশ্মি কিন্তু কি হবে বলতো, অবিলম্ব থেকে অনেকটা দূরে সরে যাবে। তাই আলোকরশ্মি অবিলম্ব থেকে অনেকটা দূরে সরে গেছে। ওকে, এইবার আমি এখানে যে কোণ তৈরি হলো সেই কোণগুলিকে একটু লিখছি। দেখো প্রথমে যে আলোকরশ্মিটা এখানে এসেছে, এই যে কোণটি, এই কোণটি আপতন কোণ, এই কোণটাকে আমি মনে করছি I1। I1 আমরা I অক্ষর দ্বারা লিখি, কিন্তু I1 লিখলাম কারণ অনেক কোণ আছে তো সেই কারণে। এবার এখানে যে প্রতিসরণ হলো এই কোণটা, এই কোণটা নিশ্চয়ই হবে R1, তাহলে এটা I1 কোণে প্রবেশ করলো, R1 কোণে বেরিয়ে গেল। এবার যখন এইখানে হবে তখন এইখানের এই যে কোণটা, এই কোণটাকে আমি ধরছি R2, আর এই যে কোণটা, এই কোণটাকে আমি ধরলাম I2। নিয়ম অনুসারে আমাদের এখানে I2 করা উচিত ছিল, কারণ এটা ছিল আপতন কোণ, এটা ছিল প্রতিসরণ কোণ। কিন্তু আমরা কি করি, আপতন কোণটা যেটা বড় হয় সেটাকে আমরা I অক্ষর দ্বারা লিখছি, বড় কোণটিকে। তাই এখানে দেখো এই আপতন কোণের থেকে এই কোণটি বড়, তাই এই কোণটিকে I দ্বারা লিখলাম, আর এই ছোট কোণটিকে কি দ্বারা লিখলাম বলো তো, R দ্বারা। তাহলে আমাদের কি চ্যুতি বের করাটা সহজ হয়, কেননা আমরা জানি প্রতিসরণের চ্যুতি I - R, অর্থাৎ বড় কোণটির থেকে ছোট কোণটিকে আমাদেরকে বিয়োগ করতে হবে। তাই বড়টিকে আমরা I করেছি আর ছোটটিকে R। এখানেও দেখো বড়টি I আর ছোটটি কি আছে বলো তো, R। এইবার এই জায়গাতে আমরা আলোকরশ্মির চ্যুতি কত কি হলো সেটা আমরা দেখব। এখন দেখো এই যে বি বিন্দুতে প্রথম আলোকরশ্মি এসে পৌঁছেছে, তাহলে আমি এখানে লিখলাম বি বিন্দুতে স্নেলের সূত্র অনুসারে প্রতিসরাঙ্ক দেখো বি বিন্দুতে প্রতিসরাঙ্ক কি হবে না, এই মাধ্যমটাকে যদি আমি বলি 1 নাম্বার মাধ্যম, তাহলে এই মাধ্যমটি, কাঁচ মাধ্যমটি হবে 2 নাম্বার মাধ্যম, আবার এই যে মাধ্যমটি এটা আবার হবে 1 নাম্বার। এখন তুমি বলবে এটা 3 নাম্বার কেন হলো না, দেখো এটা তো বায়ু মাধ্যম,
আবার এটা কাঁচ, তা বায়ু যদি 1 নাম্বার হয় কাঁচটা 2 নাম্বার। আবার এই যখন বাইরে চলে আসছি, বাইরে আবার তো বায়ু, তা বায়ুর কারণে এটাকে আবার কত নাম্বার করেছি? 1 নাম্বার। কারণ এই 1 নাম্বার বায়ু মাধ্যমটিকে 1 নাম্বার, আর ভিতরের কাঁচ মাধ্যমটিকে বলা আছে 2 নাম্বার। তাহলে এখানে যে প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্ক আমরা জানি স্নেলের সূত্র অনুসারে প্রতিসরাঙ্ক মিউ সমান, এখানে আমরা লিখব 1 মিউ 2, কেননা 1 নাম্বারের সাপেক্ষে 2 নাম্বারের প্রতিসরাঙ্ক। তা মিউ সমান আমরা জানি সাইন I1, এই যে I1 বাই সাইন R1, সাইন I1 বাই সাইন R1। এটা তো আমাদের স্নেলের সূত্রে ছিলই যে প্রতিসরাঙ্ক সমান সাইন I বাই সাইন I। 1 নাম্বারের সাপেক্ষে 2 নাম্বার, কারণ 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাচ্ছে। এবার সি বিন্দুতে গেল, তাহলে সি বিন্দুতে দেখো আরেকবার প্রতিসরণ হয়েছে, একবার বি বিন্দুতে প্রতিসরণ হলো, আলোক রশ্মির পথটা বেঁকে গেল, আবার সি বিন্দুতে যাওয়ার পর আরেকবার প্রতিসরণ, কাঁচ থেকে বায়ুতে গেল, আবার প্রতিসরণ হচ্ছে। তাহলে সি বিন্দুতে প্রতিসরাঙ্ক সি বিন্দুর প্রতিসরাঙ্কের ক্ষেত্রে কি হবে? একই রকম লিখলাম মিউ সমান। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো এই কোণটি আপতন কোণ, এই কোণের আলোক রশ্মি যাচ্ছে আর এই কোণে বেরোচ্ছে, তাহলে এই প্রথমের কোণটি হবে সাইন R2 বাই সাইন I2। এটা পরের কোণ, প্রথমের কোণটাকে আপতন কোণ মনে করছি, পরেরটা হচ্ছে প্রতিসরণ কোণ, তাহলে সাইন R2 বাই সাইন I2। এখানে যদি I থাকতো তাহলে I2 থাকতো, তাহলে সাইন I2 বাই সাইন R2 হতো। এখানে আমরা ছোট কোণ বলে R লিখেছি, তাই এখানে আমরা লিখবো সাইন R2 আপতন কোণ, আর এখান দিয়ে বেরিয়ে গেল এটা প্রতিসরণ কোণ সাইন I2। ওকে, এটাকে আমরা কি লিখব? এই যে প্রতিসরাঙ্ক, এই প্রতিসরাঙ্ককে লিখব 2 মিউ 1, কেননা 2 নম্বর থেকে ক নম্বরে আসছে? 1 নম্বরে, তাই এটাকে লিখব 2 মিউ 1। ওকে, তাহলে একটা কি হলো? একটা হচ্ছে 1 মিউ 2 আর একটা হলো 2 মিউ 1। এইবার আমরা গতকাল যে ভিডিওটা ছিল বা এর আগের যে ভিডিও, সেখানে আমরা দেখেছি যে এই দুটির মধ্যে একটি সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল? আমি সম্পর্কটা লিখে দিই। সম্পর্কটা ছিল এরকম, 1 মিউ 2 সমান 1 বাই 2 মিউ 1, এই সম্পর্কটি ছিল। 1 মিউ 2 সমান 1 বাই 2 মিউ 1, অর্থাৎ 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক সমান 2 নম্বরের সাপেক্ষে 1 নম্বরের প্রতিসরাঙ্ক, এটা আমাদের ছিল। তাহলে এই জায়গায় যদি আমরা মানটি বসাই তাহলে কি পাওয়া যাবে? দেখো 1 মিউ 2 সমান সাইন I1 বাই সাইন R1। আমি এখানে লিখছি সাইন I1 বাই সাইন R1 সমান 1 বাই 2 মিউ 1। 2 মিউ 1 মানে কি? সাইন R2 বাই সাইন I2। আমি এলেই লিখলাম সাইন R2 বাই সাইন I2। ওকে, এইবারে দেখো এটাকে যদি আমি একটু ঠিকঠাক করি তাহলে এই জায়গাটা হবে সাইন I1 বাই সাইন R1 সমান, এটা দেখো 1 বাই, এটা তো ভাগ চিহ্ন, এটাকে গুণিত করলে কি হবে? এই নিচেরটি উল্টে যাবে, উল্টে গেলে দেখো সাইন I2টা যাবে উপরে আর সাইন R2টা আসবে নিচে। তাহলে এক্ষেত্রে কি হবে? সাইন I2 বাই সাইন R2 হয়েছে। এবার আমি এইখানে লিখবো, এই জায়গায় লিখবো, তো দেখো তোমরা এইবারে দেখো এই যে R1 আর R2 এই কোণ দুটিকে একটু দেখা যাক। আমি ছবিতে দেখো R1 এই কোণটা, R2 এই কোণটা। দেখো এই দুটি কোণ পরস্পর সমান। কেন সমান? তার কারণ এটি হচ্ছে লম্ব, আবার এটিও হচ্ছে লম্ব। আর আমরা জানি আয়তক্ষেত্রের এই উপরের বাহুটি আর নিচের বাহুটি, যেহেতু এটি আয়তকার কাঁচ ফলক, তাহলে এই উপরের বাহুটি আর এই নিচের বাহুটি পরস্পর সমান্তরাল সরলরেখা। তাহলে যদি সমান্তরাল হয়, এগুলি যদি লম্ব টানা থাকে, তাহলে এই R1 আর R2 কোণটি সমান। কেননা দেখো এই কোণটি হচ্ছে একান্তর কোণ, R1 আর R2 একান্তর কোণ, জেডের খাঁজে আছে, তাহলে R1 আর R2 কোণটি সমান।
R1 আর R2 এই দুটি কোণ যদি সমান হয় তাহলে sin R1 আর sin R2 এটিও সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো sin I1 সমান, এই যে sin I1 সমান sin I2, sin I2। কেন? কারণ এখানে লিখে দেবে R1 সমান কোনটা R2। ওকে, এইবারে দেখো এই যে সাইন আর সাইন এই দুটি তো একই, তাহলে সাইন আর সাইন যদি একই হয়, আমি যদি মনে মনে এদেরকে কেটে দিই, তাহলে কেটে দিলে কি পড়ে থাকবে এখানে? I1 সমান কি পড়ে থাকবে বলো তো? I2। খেয়াল করো, I1 সমান I2, অর্থাৎ এই I1 কোণটি আর এই I2 কোণটি পরস্পর সমান। তার মানে কি? তার মানে আলোক রশ্মি আয়তাকার কাঁচ ফলকে যে কোণে প্রবেশ করলো, আয়তাকার কাঁচ ফলকের দ্বিতীয় তল থেকে, প্রথম তলে যে কোণে প্রবেশ করলো, দ্বিতীয় তল থেকে সেই কোণেই কিন্তু আলোক রশ্মিটা নির্গত হলো। সুতরাং এক্ষেত্রে যদি I1 আর I2 কোণটি সমান হয়, তাহলে এই AB সরলরেখাটি আর এই CD সরলরেখাটি পরস্পর কি হবে বলো তো? সমান্তরাল। দেখো আমি একটু ছবিটা মুছে তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর তোমরা বুঝতে পারবে যে সমান্তরাল হলো কি হলো না। একটু দেখে নাও, তাহলে তোমাদের অসুবিধা হবে না। এই যে দেখো, এই যে আলোক রশ্মি, এই আলোক রশ্মিটা যদি যায়, তাহলে তো আলোক রশ্মিটা এই পথে যাওয়ার কথা, এইভাবে এই পথে যাওয়ার কথা। এখানটা একটু বেঁকে গেল, এখানটা একটু সোজা করে দিই, আলোক রশ্মিটা গেলে তাহলে আলোক রশ্মিটা এই পথে যাবে। তাহলে দেখো এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মি পরস্পর কি হলো বলো তো? সমান্তরাল। কেন? না, এই কোণটা আর এই কোণটা হচ্ছে পরস্পর সমান, একদম বিপ্রতীপ কোণের মতনই এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। সুতরাং AB সরলরেখা আর CD সরলরেখা পরস্পর সমান্তরাল। তাহলে কে কে সমান্তরাল? AB সমান্তরাল CD। এবার AB আর CD যদি সমান্তরাল হয়, তাহলে আমরা কি বলবো? তাহলে বলবো এই আলোক রশ্মিটা কিন্তু কোনো চ্যুতি হয়নি। এবার প্রশ্ন হলো, চ্যুতি কেন হয়নি? চ্যুতি কথার অর্থ হলো যে একটা আলোক রশ্মি কোনো একটি পথে যেতে যেতে যখন আলোক রশ্মিটা বেঁকে যায় বা সরে যায়, নিজের পথ থেকে সরে যায়, বেঁকে যায়, যতটা কোণে বেঁকে যায়, যত কোণ করে, সেই কোণটিকে আমরা বলি চ্যুতি কোণ। তাই এক্ষেত্রে দেখো এই আলোক রশ্মি আর এই আলোক রশ্মির মধ্যে তো কোনো কোণ পাওয়া যায় না, দুটি সমান্তরাল সরলরেখার মধ্যে কোনো কোণ তৈরি হয় না। তাহলে এই AB আলোক রশ্মি আর এই CD আলোক রশ্মি পরস্পর সমান্তরাল, সুতরাং এদের ভিতরে কোনো চ্যুতি কোণ সৃষ্টি হয়নি। এবার তোমরা বলবে যে তাহলে এই AB আলোক রশ্মিতে এতটা সরে গেল, এটাও তো এদিকে সরে গেল। হ্যাঁ, সরে গেছে, সরে যাওয়ার কারণ কিন্তু চ্যুতি হয়নি, যে তাদের মধ্যে কোনো কোণ সৃষ্টি হয়েছে সেটা হয়নি, পরস্পর সমান্তরালভাবেই যাচ্ছে, কিন্তু একই লাইন বরাবর যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হলো? এক্ষেত্রে আলোক রশ্মিটা যে পথে আসছিল সেখান থেকে এই পথে, ওই একই পথে যাচ্ছে, শুধু পাশাপাশি যাচ্ছে, একই দিক বরাবর যাচ্ছে, দুজনে দেখো একই দিক সমান্তরাল যাচ্ছে, কিন্তু পাশাপাশি যাচ্ছে। যার ফলে এক্ষেত্রে কি বলা হয় না, এই যে আলোক রশ্মিটা, এই আলোক রশ্মিটার নিজস্ব পথ থেকে এই যে এতটা জায়গা, এই জায়গাটা ছেড়ে এতটা জায়গা দূরে সরে গেছে, এটাকে বলা হয় পার্শ্বীয় সরণ। এটা হচ্ছে পার্শ্বীয় সরণ, অর্থাৎ এই আলোক রশ্মিটা পাশাপাশি কিন্তু সরে গেছে। আর এই পাশাপাশি সরে যাওয়ার জন্য বলা হয় যে আয়তাকার কাঁচ ফলকে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, কেবলমাত্র আলোক রশ্মির পার্শ্বীয় সরণ হয়। বোঝা গেল? তাহলে আয়তাকার কাঁচ ফলকের সাহায্যে আমরা আলোক রশ্মির চ্যুতি নির্ণয় করতে পারবো, এবং সেক্ষেত্রে আমরা শেষ লাইনে লিখব যে আয়তাকার, এটা লেখার পর AB সমান্তরাল CD, এটা লেখার পর আমরা লিখব আয়তাকার কাঁচ ফলকে আলোক রশ্মির কোনো চ্যুতি হয় না, কেবলমাত্র আলোক রশ্মির পার্শ্বীয় সরণ হয়, অর্থাৎ পাশাপাশি সরে যায়।